ভয়ঙ্কর তথ্য ফাঁস করল জাতিসংঘ। সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হচ্ছেন ডক্টর ইউনূস। এদিকে ভারত যাচ্ছে খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো জাতিসংঘের একটি অত্যন্ত গোপন এবং আনুষ্ঠানিক চিঠি আজ সংস্থাটি নিজেই পাবলিক করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এই ডক্টর ইউনূস এই চিঠির কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেনি, অথবা জবাব দেওয়ার মতো কোনো নৈতিক ভিত্তি ছিল না। 2026 সালে যে নির্বাচন হয়েছে সেটা কিন্তু জাতিসংঘ মতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আপনারা কি করতেছেন? আপনারা কেন লন্ডন নাই? আপনারা দেশে কেন? সংবিধান অনুযায়ী তো আপনাদের জেলে থাকার কথা। সংবিধানে অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোনো ভুল নাই। কারণ আন্দোলনটা ছিল, যদিও তাদের শুরুর অবস্থায় কোঠানা মেধা নিয়ে, একটা পর্যায়ে কিন্তু সরকার বিরোধী এই আন্দোলন তৈরি হয়। মানে টোটালি সংবিধান ভায়োলেন্স করেছে, অনেকটা রাষ্ট্রদ্রোহিতা সমপরিমাণ। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবশেষে মামলা হতে চলেছে। এটা এযাবৎকালের সব থেকে বড় নিউজ হতে পারে। প্রফেসর ইউনূস মামলায় ফেসে যাচ্ছেন এবং সেই মামলাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 7 এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাবেন। এই সফরের উদ্দেশ্য কি শুধুই অফিসিয়াল আলোচনা, নাকি ভেতরে ভেতরে রয়েছে অন্য ইস্যু? চূড়ান্ত হতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ, যেমন ধরুন শেখ হাসিনা ইস্যু। এছাড়া নতুন সরকারের সঙ্গে, মানে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের হিসাব নিকাশও কি ফাইনাল হতে যাচ্ছে এই সফরে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। জাতিসংঘের সেই গোপন চিঠি ফাঁস করে দিল ইউনূস সরকারের অন্ধকার আমলনামা ও তারেক রহমান সরকারের সামনে এক নতুন চ্যালেঞ্জ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার ফাঁসি নিয়ে আন্তর্জাতিক মহলে কেন এত তোলপাড়? 4 লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং খুনের ভয়াবহ তথ্য কি তবে সত্য? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আন্তর্জাতিক বিস্ফোরণ ঘটে গেছে। এতদিন এই সাবেক অন্তর্বর্তী সরকার এবং বর্তমান প্রশাসন যা সযত্নে ফাইলের নিচে চাপা দিয়ে রেখেছিল, আজ তা আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো জাতিসংঘের একটি অত্যন্ত গোপন এবং আনুষ্ঠানিক চিঠি আজ সংস্থাটি নিজেই পাবলিক করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এই ডক্টর ইউনূস এই চিঠির কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেনি, অথবা জবাব দেওয়ার মতো কোনো নৈতিক ভিত্তি ছিল না। 29 ডিসেম্বর 2025 পাঠানো এই চিঠিতে বেন সল, ম্যাথিউ গিলেট এবং মার্গারেট স্যাটারওয়েথের মতো আন্তর্জাতিক আইনের দিকপালরা বাংলাদেশের বর্তমান অবস্থাকে অপ্রয়োজনীয়, অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছেন। আজ আমরা এই দীর্ঘ বিশ্লেষণে দেখাবো কিভাবে একটি বিপ্লবের নাম দিয়ে বাংলাদেশের নাগরিক অধিকারকে কবর দেওয়া হয়েছে। তারেক রহমানের সরকারের সামনে এখন এই চিঠির 10টি প্রশ্ন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। উল্লেখযোগ্য যে বিষয় হলো, চিঠিতে অত্যন্ত বিস্তারিতভাবে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি মারপ্যাচ। 12 মে 2025 তারিখে যে সন্ত্রাস বিরোধী বা সংশোধন অধ্যাদেশ জারি করা হয়েছে তাকে জাতিসংঘ বলেছে সন্ত্রাস বিরোধী ক্ষমতার অপপ্রয়োগ। একটি ঐতিহাসিক এবং বড় দলকে এভাবে নির্বিচারে বা নির্বাচনের বাইরে রাখা মানে হলো দেশে একটি বিশাল জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রাখা। জাতিসংঘের বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, কেন বিচার বিভাগীয় তদারকি বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই স্রেফ একটি নির্বাহী আদেশের মাধ্যমে একটি দলকে কেন নিষিদ্ধ করা হলো? এই নিষেধাজ্ঞার ফলে নির্বাচনে অংশগ্রহণ, জনসভা, এমনকি সোশ্যাল মিডিয়া পোস্টও নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে এভাবে একটি বড় দলকে বাইরে রেখে 2026 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে বা তা কোনোভাবেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না। তার মানে এই 2026 সালে যে নির্বাচন হয়েছে সেটা কিন্তু জাতিসংঘ মতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু স্পষ্টভাবে জাতিসংঘের এই বক্তব্যতে আপনাদের কাছে একদম মানে ক্লিয়ার যে জাতিসংঘের কাছে এই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য নয়। এটি কি গণতন্ত্র নাকি সিলেকশনের মহড়া? এবং যে জিনিসটা বলা হচ্ছে যে তারেক রহমানের বর্তমান সরকারকে জাতিসংঘ পুনরায় মনে করে দিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনে এবং ICCPR এর পরিপন্থী। আপনি ভোটারদের প্রকৃত পছন্দ থেকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন। জাতিসংঘ সেই সত্যটি আজ বিশ্ববাসীর সামনে এনেছে। তার মানে তারেক রহমানের সরকার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং জাতিসংঘের ম্যান্ডেট দ্বারা স্বীকৃত নয়, জাতিসংঘ যে এটাকে আসলে অন কাইন্ড অফ স্বীকৃতি দিচ্ছে না, সেটাই কিন্তু প্রমাণিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT নিয়ে জাতিসংঘ উদ্বেগ সবচেয়ে ভয়াবহ। 1971 সালে নৃশংসতার বিচারের জন্য তৈরি আইনকে 2024 এর বিক্ষোভের বিচারের জন্য যেভাবে সংশোধন করা হয়েছে তাকে জাতিসংঘ বলেছে সুষ্ঠু বিচারের অধিকারের পরিপন্থী।
শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর উপর নির্ভর করতে বাধ্য করা হয়েছে। 2025 সালের এই যে ঘটনা, সেই ঘটনা আমরা কিন্তু স্পষ্টভাবেই বলতে পারি যে 2025 17 নভেম্বর শেখ হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু জাতিসংঘ প্রশ্ন তুলেছে অভিযুক্তদের অনুপস্থিতি বা এই যে অ্যাবসেন্সিয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই ধরনের বিচার কি আন্তর্জাতিক মানের? তারা সরাসরি অভিযোগ করেছে যে সাবেক সরকারের সাথে যুক্ত আইনজীবীদের ভয়ভীতি, হয়রানি করা হয়েছে। শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্নগুলো কেবল একটি দালিলিক বিষয় না, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতার জন্য এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। সংবিধানে অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোনো ভুল নাই। কারণ আন্দোলনটা ছিল, যদিও তাদের শুরুর অবস্থায় কোঠানা মেধা নিয়ে, একটা পর্যায়ে কিন্তু সরকার বিরোধী এই আন্দোলন তৈরি হয়। মানে টোটালি সংবিধান ভাইলেন্স করেছে, অনেকটা রাষ্ট্রদ্রোহিতা সমপরিমাণ। কাজেই সেই সূত্র যদি ধরেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভোট আপনি বাতিল করছেন, তার মানে কি সংবিধানে নাই, আপনি সংবিধানে দোহাই দিচ্ছেন। আমার মাথায় একটা জিনিস আসে না, এই সরকারের অধীনে তো অন্তর্বর্তীকালে সংবিধান অনুযায়ী তো অন্তর্বর্তী সরকারও তো ছিটা ফুটো তো নাই, ধারের কাছেও নাই, কোনো উল্লেখও নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ভিতর দিয়ে নির্বাচন হলো, গণভোট, হা ভোট না ভোট হলো, নির্বাচন হয়ে গেল, সরকারও হলো। তাই যদি গণভোট বাতিল হয় তাহলে সরকারও তো বাতিল হবে। আমি গণভোটের পক্ষে না, তাদেরই সূত্র ধরেই বলছি। সাধারণ জনগণ কি বলছে? সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর এদিকে একজন লয়ার কি বলছে, যদি এই জুলাই সরকার আসলে বাতিল হয়, আপনার রিজেক্ট করবে, তাহলে এই যে জাতীয় নির্বাচন হলো, এটা তো আসলে বাতিল হবে এবং গণভোটও বাতিল হবে। এই বিষয়ে বলবেন সেটা এই সনদ যদি বাতিল হয় তাহলে এই সনদটা বাতিল হলো, নির্বাচনটা বাতিল হবে কিনা সেটা যদি আলাদাভাবে কেউ রিট করে এবং কোর্ট যদি রায় দেয় তাহলে হতে পারে। কিন্তু এই রিটে জুলাই সনদ বাতিল হলে নির্বাচন যেটা হয়ে গেল জাতীয় ইলেকশন, সেটা কোনো এফেক্ট হবে না আমি মনে করি। আসলে দাদুর মনে হয় চান্দি গরম হয়ে গেছে, বুঝছেন? যা মানে দাদুর চান্দি গরম হয়ে গেছে, কি থেকে কি বলবে উনি কনফিউজ। দেখেন না আপনার সাংবাদিক ভাইদের সামনে কেমন থতমত খেয়ে গেছে, উনি কনফিউজ যে উনি কোথা থেকে শুরু করবে। উনি কি বললো, যদি অমুক অমুক যদি হয় তাহলে গণভোট বাতিল হবে, নির্বাচন বৈধ হয়ে যাবে। কেমনে ভাই? আমার সংবিধান যদি আপনি ধরেন এই থেকে সেট পর্যন্ত কোথাও তো ভাই অন্তর্বর্তী সরকার নাই। আছে কি বাংলাদেশের কোনো মানুষের আপনার এই গণভোট আর হাভোটের মাধ্যমে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে তারপরে কি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে? হয় নাই তো, জনগণের ম্যান্ডেট নিয়ে তো আসে নাই। তারপরেও তারা 20 মাস ছিল, তারা অবৈধভাবে থেকে আওয়ামী লীগের মতো আপনার 7 কোটি মানুষের একটা ম্যান্ডেট দাঁড়িয়ে একটা দলকে আন্ডারগ্রাউন্ডে রেখে আপনার নির্বাচন করে ফেললেন। সেই নির্বাচনে সরকারও হলো। এত কিছু যদি আপনার মানে হয় তাহলে এটা কেন বাতিল হবে না বলুন? হ্যাঁ, এটা কেন বাতিল হবে না? সংবিধানে তো অন্তর্বর্তী সরকারই নাই। কাজেই প্রমাণ করে তাদেরই কথায় শেখ হাসিনা এখনো বাংলাদেশের ইনস্ট্যান্ট নাও বৈধ প্রধানমন্ত্রী। সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনে, লয়ারের বক্তব্য শুনে, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গণতন্ত্র দেশে শক্তিকে জনগণ, সেই জনগণ তারা নিজেরাই বুঝতে পারতেছে যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী। এটাই তো প্রকাশ পায়, তাই না? যদি গণভোট বাতিল হয় তাহলে যেহেতু সংবিধানে নাই, এই নির্বাচন বাতিল হবে। নির্বাচনে জয় হয়েছে তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এটাও তো বাতিল হওয়ার কথা, নাকি ভুল বললাম? আর শেখ হাসিনা তার থাকার কথা কোথায়? তার নিজস্ব আগের চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারটি তার হওয়ার কথা। এটাই তো বোঝায় নাকি? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবশেষে মামলা হতে চলেছে। এটা এযাবৎকালের সব থেকে বড় নিউজ হতে পারে। প্রফেসর ইউনূস মামলায় ফেসে যাচ্ছেন এবং সেই মামলাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এর আগে একজন আইনজীবী এই ঘোষণা দিলেও সেই প্রক্রিয়া এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা করার। সেখানে মানহানির মামলা থাকবে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা থাকবে। রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয় তাহলে কি সত্যিই ফেসে যাচ্ছেন প্রফেসর ইউনূস? জাপান সফরে ছিলেন, জাপান সফর থেকে দেশে ফিরেছেন তিনি। এই দেশে ফেরাটা কিংবা দেশে থাকাটা তার কি সম্ভব হবে যদি এই মামলাগুলো হতে শুরু করে? কদিন আগেই সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে অযথা বিনা অপরাধে যাকে নেওয়া হয়েছিল
প্রফেসর ইউনূস যাকে নিয়েছিলেন সংবিধান নিয়ে আলোচনার একটা গোল টেবিল আয়োজন থেকে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এবং 3 মাসেরও বেশি সময় কারাগারে থাকার পরে যিনি জামিনে মুক্ত হয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। আইন বিভাগের আরেক অধ্যাপক মেটিকুলাস আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে হাফিজুর রহমান কার্জনকে কারাগারে থাকতে হয়েছে। এবার হাফিজুর রহমান কার্জন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার 2 হাত, তার গং আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এই 3 জনের বিরুদ্ধে তিনি মামলা করবেন মানহানির মামলা। প্রথম মামলাটা তিনি করবেন মানহানির মামলা। তাকে বিনা দোষে বিনা অপরাধে জেলে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তার সম্মান ক্ষুণ্ণ যেমন করা হয়েছে, তেমনি জেলে রেখে তার শারীরিক এবং মানসিক অনেক বড় ক্ষতি করা হয়েছে এবং সেই ক্ষতির কারণে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই 3 জনের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন তিনি। এই 3 জনের বিরুদ্ধে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা শুধু করবেন তাই নয়, তিনি স্পষ্ট জানিয়েছেন প্রফেসর ইউনূস এবং তার গং, তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন, রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের আস্ফালন তৈরি করেছেন, সেই কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও তিনি করবেন। এই কাজগুলো দেশদ্রোহিতার কাজ এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা তিনি করতে চলেছেন। খুব শীঘ্রই এই মামলাটা তিনি করবেন। তিনি দৈনিক সংবাদের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তার বক্তব্যের সামান্য একটু অংশ আপনারা শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন তিনি 2টা বিষয়ে কি কথা বললেন। আমি এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসামি করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আসামি করে আমি মামলা করব। যে সরকার মুক্তিযুদ্ধ এবং সংবিধানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিংবা সেটাকে হতে দিচ্ছে না, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে, সেটা তো রাষ্ট্রবিরোধী সরকার এবং তারা তো রাষ্ট্রদ্রোহিতা করছে, রাষ্ট্রদ্রোহিতার মামলাও হবে। হাফিজুর রহমান কার্জন স্পষ্ট করে জানিয়েছেন যখন এই মামলার কথা, তখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস জাপান সফর শেষে আবার দেশে ফিরেছেন। 1 বছরের জন্য তার এসএসএফ নিরাপত্তা নিজেই নিজেকে দিয়ে গেছেন, ক্ষমতায় থাকতে নিজেই নিজেকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করে, যেটা বিশ্বে বিরল একটা ঘটনা যে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করা হচ্ছে। এই ভিভিআইপি প্রোটোকলে থাকা অবস্থাতে তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে কি সেই মামলা থানা কিংবা আদালত আমলে নেবে? এটা একটা প্রশ্ন। থানা কি মামলা গ্রহণ করবে? থানা মামলা গ্রহণ না করলে আদালতে গেলে আদালত কি সেই মামলা আমলে নেবে? আদালত মামলা আমলে নিয়ে থানাকে তদন্ত করার ভার দিলে থানা থেকে তদন্ত করে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই ব্যাপারগুলো প্রমাণিত হয়েছে সেরকম রিপোর্ট কি দেয়া হবে? যদি এরকম মামলা হয় তাহলে প্রফেসর ইউনূসকে কি গ্রেপ্তার করা হবে? বর্তমান সরকার প্রফেসর ইউনূসকে গ্রেপ্তার করার পথে যাবে? বর্তমান সরকার 111-এর যে কুশীলব যারা পেছনের কারিগর ছিলেন তাদের অনেককেই গ্রেপ্তার করা শুরু করেছে এমনটা দেখছি। 111-এর অন্যতম কুশীলব ডক্টর ইউনূস নিজেও, যিনি ওই সময় রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছেন, -2 ফর্মুলা, খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে রাখার যে বন্দোবস্ত, তারেক রহমানকে নির্যাতন করে দেশের বাইরে জোর করে পাঠানোর যে বন্দোবস্ত, এগুলোর পেছনে ডক্টর ইউনূসের একটা বড় মাস্টারমাইন্ড ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। তাহলে সেই ব্যাপারে 111-এর কুশীলব শুধুমাত্র জেনারেল মাসুদরা কিংবা তৎকালীন ডিজিএফআই প্রধানরা শুধু, নাকি প্রফেসর ইউনূসের মতো যারা মাস্টার প্ল্যান করেছেন পেছনে বসে থেকে তারাও এই কুশীলব এবং তাদেরকেও গ্রেপ্তার করা হবে? এই প্রশ্ন যখন সামনে আসছে, এবং এই প্রশ্নটা আজকেই সামনে এনেছেন গোলাম মাওলা রনি, সাবেক রাজনীতিবিদ এবং বিশ্লেষক, তাই তিনি বলেছেন যে মূলত ব্রেন থেকে যাদের এসেছে 111-এর এই তত্ত্ব তাদেরকে টার্গেট করতে হবে, চুনোপুটিদের টার্গেট করে কোনো লাভ নেই। এরকম আলোচনা যখন চলছে তখন হাফিজুর রহমান কার্জনের এই মামলার ঘোষণা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন দেখার বিষয় হাফিজুর রহমান কার্জন মামলা করলে সেই মামলা গ্রহণ করা হয় কিনা, গ্রহণ করলে সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূসকে গ্রেপ্তার করা হয় কিনা। সেখানে আবার প্রশ্ন আসবে যে মামলা প্রমাণিত না হওয়া পর্যন্ত তো গ্রেপ্তার করা যাবে না কাউকে, তাহলে মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস তার 1.5 বছরে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কিংবা মিথ্যা অভিযোগের ভিত্তিতে, যেমন হাফিজুর রহমান কার্জনকে বিনা অপরাধে, হাজার হাজার মানুষকে বিনা অপরাধে যে কারাগারে রেখেছিলেন এবং কারাগারে এখনো তারা পড়ছেন, সেই যে ডিজাইন তিনি করেছিলেন, সেই ডিজাইন কোন আইনে করেছিলেন? সুতরাং তার বিরুদ্ধে যদি দেশদ্রোহিতার মামলা হয় কিংবা ক্ষতিপূরণের মামলা হয়, তাহলে তাকে উপযুক্ত মামলার তদন্ত করার আগে তিনি যেন দেশ থেকে পালিয়ে না যান, তার জন্য তাকে গ্রেপ্তার করা প্রয়োজন বলেও মনে করছেন বিশ্লেষকরা। দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কাগজে কলমে বলা হচ্ছে এই সফরে জ্বালানি, ভিসা, গঙ্গার পানি চুক্তি এবং সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। কিন্তু এই সফরের উদ্দেশ্য কি শুধুই অফিসিয়াল আলোচনা, নাকি ভেতরে ভেতরে রয়েছে অন্য ইস্যু? চূড়ান্ত হতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ। যেমন ধরুন শেখ হাসিনা ইস্যু, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর বা প্রথম বিদেশ সফর নিয়ে বোঝাপড়া, এছাড়া নতুন সরকারের সঙ্গে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের হিসাব নিকাশও কি ফাইনাল হতে যাচ্ছে এই সফরে?
সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফরটাই কি হতে যাচ্ছে দুই দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট? আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আগামী 7 এপ্রিল 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটাই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। কূটনীতিকরা এটাকে কেবলই সফর না বলে বলছেন এটা হতে যাচ্ছে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সূচনা দুই দেশের। এবার আসুন অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যুতে। সেন্সিটিভ বলুন বা ক্রিটিক্যাল বলুন, সেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তনের ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি বড় প্রশ্ন। আপনারা জানেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তার দলের উপরে দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে, শেখ হাসিনার উপরে আইসিটি থেকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এসব নিয়ে বর্তমান সরকারের ভাবনা কি, এগুলো নিশ্চয়ই আলোচনা হবে। দিল্লি নিশ্চয়ই এই সব বিষয়েরও একটা কুল কিনারা পেতে চেষ্টা করবে আসন্ন সফরে, আসন্ন আলোচনাগুলোতে। তাই মনে করা হচ্ছে সরকারিভাবে না বললেও শেখ হাসিনা ইস্যুটি অটোমেটিক্যালি আলোচনায় এসে যাবে। এবং কেউ কেউ এমনটাও মনে করছেন বর্তমান সরকারের জন্য এটা একটা স্মার্ট মুভ হবে যদি তারা এই ইস্যুতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। কেন পারেনি সেটা আপনারা জানেন, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে ভোটের দিন বিএনপিকে আওয়ামী লীগ সমর্থকরা, কর্মীরা নীরবে সমর্থন দিয়েছে। এটি এখন আওয়ামী লীগের তরফ থেকেও বলা হচ্ছে এবং বিএনপিরও অনেকে এটি স্বীকার করেন। এই আলোচনাটি আসলে এখন সর্বত্র চলছে। এরই ধারাবাহিকতায় রাজনীতির ভেতরে ভেতরে একটা নতুন সমীকরণ এই সফরে তৈরি হতেই পারে। আমরা জানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই গত 14 মার্চ যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সফর করেছেন। ওই সফরের উদ্দেশ্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের তদবির, এবং এতে তিনি কিছুটা সফল হয়েছেন। যুক্তরাজ্য ইতিমধ্যে সমর্থন দিয়েছে। এবার দিল্লি সফরের মধ্য দিয়েই খলিলুর রহমানের বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কারণ বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশলী বাংলাদেশের মতো দেশের কূটনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আগেই বলেছি খলিলুরের এই সফরকে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন দিকে এগোবে এই সফর থেকেই সেটা হয়তো স্পষ্ট হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি ঘটেছে বা ঘটতে শুরু করেছে। সংশ্লিষ্টরাও এটি স্বীকার করছেন। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছেন। অনেকের সঙ্গে অনেক লেভেলে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বা পুনর্নির্মাণের একটি চেষ্টা তিনি করেছেন। আবার দেখা যাচ্ছে যে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিল্লি এবং আগরতলায় বাংলাদেশের মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া ভিসা কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা, ত্রিপুরা, ঢাকা পরিবহন ও সীমিত আকারে আবার চালু হয়েছে। বাংলাদেশে ভারত কনসুলার থেকে বাংলাদেশিদের জন্য স্বল্প পরিসরে ভিসা প্রদান করছে ভারত, তবে এখনো বন্ধ রয়েছে ভারতের ভ্রমণ ভিসা। এটা হতে পারে এই সফরের অন্যতম আলোচনার ইস্যু। দেশের অনেক মানুষের সেদিকেই কিন্তু মনোযোগ রয়েছে এখন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।